হ্যালো স্টুডেন্টস, আমি বাপ্পা স্যার। আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, তোমরা সকলেই জানো যে গত 17ই ফেব্রুয়ারি আমাদের 2026 সালের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে। আমি ইতিমধ্যেই আমার ফেসবুক পেজে সেমিস্টার 4-এ যে ফিজিক্স কোশ্চেন পেপারটা হয়েছিল তার যে নিউমেরিক্যালসগুলো এসেছিল সেই নিউমেরিক্যালসগুলোর সলিউশন আপলোড করেছি। আশা করি তোমরা সকলে যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা সেই সলিউশনগুলো দেখেছো এবং উত্তর মিলিয়েও নিয়েছো। তো আজকে আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে, যারা আগামী দিনে অর্থাৎ 2027 বা তার পরবর্তী সময়গুলোতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ সেমিস্টার 4 পরীক্ষা যারা দেবে বা যারা এবছর পরীক্ষা দিয়েছো, তারাও সকলে তোমরা আজকের ভিডিওটা অবশ্যই ভীষণ মন দিয়ে দেখবে। তার কারণ আমি আজকে অঙ্কগুলোকে কিভাবে করতে হবে, তার প্রসিডিওর কি, কিভাবে একটা অঙ্ককে আমরা অ্যাপ্রোচ করব, কোন ফর্মুলা কিভাবে লাগাতে হয়, কিভাবে সেই ফর্মুলার সাহায্যে অঙ্কটাকে সমাধান করতে হবে, তার একটা লাইভ ক্লাস আমি এখানে নিচ্ছি। তোমরা প্রতিটা অঙ্ক আমি কিভাবে করছি সেটা দেখো, তাহলে আশা করি তোমরা শিখতে পারবে কিভাবে পরীক্ষায় আমরা ফিজিক্সের অঙ্কগুলোকে খুব সহজে সলভ করতে পারবো। এবং ভিডিওটা সকলের শেষ অবধি দেখবে, প্রয়োজনে তোমরা এগুলো লিখে নিতে পারো, করে নিতে পারো, কারণ এবছরের যে পরীক্ষায় অঙ্কগুলি এসেছিলো বা যে নিউমেরিক্যালসগুলো এসেছিলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো নিউমেরিক্যাল। এগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে পারে, বিশেষত WBJEতে তো আসার একটা সম্ভাবনা থেকেই যায়। তো চলো আমরা শুরু করি। তোমরা একের পর এক দেখো কিভাবে নিউমেরিক্যালগুলো করতে হয়, তার অ্যাপ্রোচটা কিভাবে হয়, কিভাবে অত সহজেই আমরা পরীক্ষায় কিন্তু নিউমেরিক্যালগুলো করে আসতে পারি। তাহলে আমি শুরু করছি। আমাদের প্রথম যে অঙ্কটা এসেছিল দেখো, সেটা বলা ছিল, তোমাদের কোশ্চেন পেপার যদি কাছে থাকে তোমরা খুললেই দেখতে পাবে। এখানে বলা ছিল যে একটি গোলীয় দর্পণ দ্বারা বস্তুর 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব বস্তু থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় গঠিত হয়। এই যে শব্দটা এখানে রয়েছে, পর্দায় গঠিত হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। তোমাকে বলেছে দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো তোমাকে গোলীয় দর্পণ কথাটা বলেছে, কিন্তু তোমাকে মেনশন করেনি দর্পণটা কি প্রকৃতির, মানে অবতল দর্পণ না উত্তল দর্পণ। কিন্তু ওরা একটা কথা বলেছে যে প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়েছে। তাহলে প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়েছে মানে এটা পরিষ্কার যে আমাদের প্রতিবিম্বটা হচ্ছে সদ্বিম্ব। এবার আমরা সকলেই জানি যে সদ্বিম্ব গঠন করে অবতল দর্পণ, যে আমরা দর্পণের সামনে কোনো বস্তু রাখলে সদ্বিম্ব তখনই গঠিত হবে যখন দর্পণটি হবে অবতল। তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে গোলীয় দর্পণ এখানে বলা হয়েছে সেই গোলীয় দর্পণটা হচ্ছে একটি অবতল দর্পণ। তার মানে একটা অবতল দর্পণের সামনে আমরা একটা বস্তু রেখেছি, তার বিবর্ধিত 4 গুণ বিবর্ধিত একটা প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়েছে। তাহলে এই যে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, তার মানে এখানে কি হলো, আমাকে বিবর্ধনটা দিয়ে দিল প্রতিবিম্বে। তাহলে আমরা দেখো, যদি আমরা ধরে নিই যে আমাদের বস্তুর দূরত্ব, যে বস্তুটা আমরা রেখেছিলাম সেই বস্তুর দূরত্ব মানে অবজেক্ট ডিস্টেন্সকে যদি আমরা ইউ দিয়ে লিখি, আর প্রতিবিম্বের দূরত্ব তাকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে আমরা কিন্তু এখানে দেখো বলতে পারি যে বিবর্ধন এম ইজিক্যাল টু আমরা কি লিখি, ভি বাই ইউ। তাহলে ভি বাই ইউটা বলে দেওয়া হয়েছে 4 গুণ, ভি বাই ইউ 4 গুণ, এই যে বলাই আছে প্রশ্ন। এবার বলেছে কি, প্রতিবিম্ব বস্তু থেকে 9 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। তাহলে ভি বাই ইউ 4, তার মানে এখান থেকে পরিষ্কার আমরা বলতেই পারি ভি গ্রেটার দ্যান ইউ। এবার তাহলে প্রতিবিম্ব বস্তু থেকে 9 সেমি দূরে গঠিত হচ্ছে, তার মানেও তোমাকে কি বলে দিল, আমাদের প্রশ্ন তাহলেও বলতে চাইলো ভি মাইনাস ইউ এটা হবে 9। তাহলে বিবর্ধন ভি বাই ইউ এটা 4 বলে দেওয়া হলো। তাহলে ভি ইউর থেকে বড়, অর্থাৎ এখানে প্রতিবিম্ব দূরে গঠিত হয়েছে, বস্তু আগে আছে। তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব 9, তার মানে ভি মাইনাস ইউ হলো 9। তাহলে এবার এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো আমরা ভি এর জায়গায় লিখতে পারি 4u। তাহলে 4u মাইনাস ইউ ইজিক্যাল টু 9। তাহলে 4u থেকে যদি আমরা ইউ মাইনাস করে দিই তাহলে থাকে 3u। তাহলে 3u ইজিক্যাল টু 9, তাহলে ইউ হয়ে গেল 3। তার মানে বস্তু কত দূরে আছে, 3 সেন্টিমিটার দূরে আছে, বস্তু আছে 3 সেন্টিমিটার দূরে।
তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ভি মানে অবজেক্ট ডিস্টেন্স যদি 3 হয় তাহলে ইমেজ ডিস্টেন্স প্রতিবিম্বের দূরত্ব ভি তাহলে কত হবে 4u, তাহলে 4 ইন্টু 12 সরি 4 ইন্টু 3, তাহলে 4 ইন্টু 3 করলে দেখো কত হচ্ছে 3 4 12। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে আমার অবতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত 3 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দূরত্ব 12 সেন্টিমিটার। এবার আমাকে বের করতে বলেছে দর্পণের ফোকাস দূরত্ব। তাহলে আমরা দর্পণের যে সমীকরণ পড়েছি সেটা কি 1/v মাইনাস প্লাস 1/u ইজ ইকাল টু 1/f, 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। এবার দেখো এখানে ইউর ভ্যালু আমাদের এসছে 3, কিন্তু চিহ্নের নিয়ম অনুযায়ী আমরা জানি যে অবজেক্ট ডিস্টেন্স আর রিয়েল ইমেজের ডিস্টেন্স এগুলো সবসময় চিহ্নের নিয়ম অনুযায়ী মাইনাসে বসাতে হয়। তার মানে ভি এর জায়গায় আমরা বসাবো কত, তাহলে ভি এর ভ্যালু তাহলে আমাদের হবে ভি হচ্ছে -12 আর ইউ হবে -3। তাহলে এখান থেকে দেখো এবার সলভ করলে আমাদের 12 আর 3-এর এলসিএম 12 হবে। তাহলে এখানে -1 -4 -1 -4 ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে দেখো এফ এর মান চলে আসলো -12/5, -12/5 মানে 2.4 -2.4, তাহলে -2.4। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে দর্পণটা দিয়েছে সেই দর্পণটা অবশ্যই তাহলে কিন্তু অবতল প্রমাণ হয়ে গেল, কারণ দেখো ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ এসছে। তোমরা সকলে জানো চিহ্নের নিয়ম অনুযায়ী অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়। তাহলে এখানে আমরা এফ এর ভ্যালু -2.4, তাহলে নেগেটিভ সাইন দ্বারা কি বোঝানো হচ্ছে যে গোলীয় দর্পণের কথা এখানে বলেছে সেটা অবশ্যই অবতল। আর আমরা আগেই তোমায় ব্যাখ্যায় বলে দিয়েছিলাম যে দেখো যেহেতু প্রতিবিম্ব পর্দায় গঠিত হয়েছে তাহলে পর্দায় সবসময় সদ্বিম্ব গঠিত হয়, সদ্বিম্ব তৈরি করতে পারে অবতল দর্পণ, তাহলে দর্পণ অবশ্যই অবতল। আমার ম্যাথমেটিক্যালি আমার এফ এর ভ্যালু মাইনাসে এসছে, তার মানে যে দর্পণ আমরা ব্যবহার করেছি সেটা অবতল দর্পণ এবং তার ফোকাস দূরত্ব 2.4 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর লিখব যে তাহলে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পারলে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষায় 2026 সালের সেমিস্টার 4-এর পরীক্ষায় ছিল। এবার পরের অঙ্কে চলে আসছি। দেখো কি বলেছে, বায়ুতে অবস্থিত একটি 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের প্রতিসারাঙ্ক 1.5। তাহলে একটা প্রিজম সাধারণত কাচের তৈরি হয়, তার উপাদানের প্রতিসারাঙ্ক দিয়েছে 1.5। প্রিজমটা রাখা আছে কোথায়, বায়ুতে, মানে অর্থাৎ এই যে প্রতিসারাঙ্কটা দিয়েছে 1.5 প্রিজমের উপাদানের, এটা হচ্ছে তার মানে প্রিজমের পরম প্রতিসারাঙ্ক। এবার বলেছে প্রিজমটিকে একটি 3√2/4, প্রিজমটিকে একটি 3√2/4 প্রতিসারাঙ্কের মাধ্যমে রাখলে প্রিজমটিতে ন্যূনতম চ্যুতিকোণের মান কত হবে। তাহলে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ, তাহলে এখানে প্রিজমটাকে একটা কোনো মাধ্যমে রাখা হয়েছে যে মাধ্যমের প্রতিসারাঙ্ক 3√2/4 আর প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক 1.5। তার মানে প্রিজমে যে আলো প্রবেশ করছে সেটা একটা কোনো নির্দিষ্ট মাধ্যম থেকে প্রিজমের মধ্যে ঢুকছে। তাহলে সেক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্কের যে ফর্মুলা আমরা লিখবো সেটা হচ্ছে a mu b ইজ ইকাল টু সাইন ডেল্টা m প্লাস a/2 বাই সাইন a/2। এটা হচ্ছে আমাদের প্রিজমের প্রতিসারাঙ্কের সাথে ন্যূনতম চ্যুতিকোণের ফর্মুলা, আমরা সকলেই জানি। এবার এই MUB এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দেখো MUB মানে কি, আমরা এখানে যদি একটু দেখে নিই, দেখো MUB এটা মানে হচ্ছে μB বাই μA। MUB মানে μB বাই μA। μBটা কার, μB হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক। প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক বলা আছে 1.5। আমি এটাকে যদি ফ্র্যাকশানে বসাই তাহলে কত হবে 3/2।
আর যে মাধ্যম থেকে আলো প্রিজমে প্রবেশ করছে, যে মাধ্যম থেকে আলো প্রিজমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক 3√2/4, 3√2/4। তাহলে এটাকে দেখো, যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? তাহলে এটা দেখো, ক্যালকুলেট করলে আসবে 3/2 ইন্টু 4/3√2। তাহলে এখানে আমার হবে √2। তাহলে এমইউবির ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি √2। তাহলে এখানে এমইউবির জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এবার দেখো √2। আমাকে ডেল্টা মিনিমাম মানে ন্যূনতম চ্যুতিকোণ বার করতে হবে। তাহলে সাইন ডেল্টা এম, এ হচ্ছে প্রিজম কোণ, প্রিজম কোণ বলাই আছে 60 ডিগ্রি বাই 2। আবার এখানে কি আছে? সাইন 60 ডিগ্রি বাই 2। এবার এই যে √2, এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা খেয়াল করো। আমরা √2কে কিন্তু দেখো এইভাবে লিখতে পারি, √2 মানে সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। এটা মানেও কিন্তু √2ই হয়। দেখো সাইন 45 মানে 1/√2, সাইন 30 মানে কি হাফ। তুমি 1/√2কে হাফ দিয়ে ডিভাইড করে ক্যালকুলেট করো, দেখো √2ই আসবে। আর রাইট হ্যান্ড সাইডে যেমন আছে সেরকম থাকলো, সাইন ডেল্টা এম প্লাস 60/2, সাইন ডেল্টা এম প্লাস 60 ডিগ্রি বাই 2। আর এই যে সাইন 60/2 এটা মানে হয়ে গেল কত? সাইন 30। তো এবার দেখো দুপাশেই সাইনের রেশিও, তাই দুপাশের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাইনের রেশিও যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি অবভিয়াসলি অ্যাঙ্গেলের রেশিওটাও সেম হবে। তাহলে কিন্তু আমরা এখানে দেখো বলতে পারি যে তাহলে 45 ডিগ্রি বাই 30 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি তাহলে কি, ডেল্টা মিনিমাম প্লাস 60/2 বাই 30 ডিগ্রি বাই 30 ডিগ্রি। তার মানে এবার কি দাঁড়ালো দেখো, এটা তাহলে এবার ক্যালকুলেট করে দেখো চলে আসছে 45 ডিগ্রি বাই 30 ডিগ্রি ইজিক্যাল টু ডেল্টা এম প্লাস 60 ডিগ্রি বাই 60 ডিগ্রি। এবার তাহলে 30 60 কেটে গেলে এখানে 2 হবে। 45 ইন্টু 2 মানে কত হলো? 90 ডিগ্রি। আর এখানে ডেল্টা এম প্লাস 60 ডিগ্রি। তাহলে ডেল্টা এম মানে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাহলে দেখো চলে আসলো 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে যে প্রিজমটা আমাদের দিয়েছে সেই প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা একটা প্রিজমকে যখন কোনো একটা নির্দিষ্ট প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্যে রাখলাম, যে মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3√2/4 আর প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক কত? ওই 1.5 মানে সেটাকে আমি 3/2 লিখতে পারি। তাহলে আমার সেখান থেকে দেখো আমার প্রপার ফর্মুলা ইউজ করে আমার ন্যূনতম চ্যুতিকোণ কত আসলো? 30 ডিগ্রি। দেখো তাহলে পরবর্তী অঙ্কে চলে আসলাম। বলছে আই তীব্রতার দুটি সুসংগত উৎস। সুসংগত উৎস মানে জানো, যেটাকে আমরা ইংরেজিতে বলি কোহেরেন্ট সোর্স। আই তীব্রতার দুটি সুসংগত উৎস ব্যতিচার পটি গঠন করেছে। এবার বলছো উৎস দুইটির মধ্যে পথ পার্থক্য λ/6 হলে তীব্রতা কত হবে? তাহলে এখানে যে দুটো কোহেরেন্ট সোর্স ইউজ করা হয়েছে দুজনেরই তীব্রতা আই। আর ওই দুটো সুসংগত উৎস থেকে নির্গত আলো যখন উপরিপাত হলো হয়ে ব্যতিচার ঝালর সৃষ্টি করলো, ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ যে তৈরি হলো, সেখানে দুটো সুসংগত উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের মধ্যে পাথ ডিফারেন্স মানে পথ পার্থক্য দেওয়া আছে λ/6। তোমাকে বলেছে যে আফটার সুপারপজিশন অর্থাৎ যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন আমরা পাবো তার তীব্রতা কত হবে। তাহলে দেখো আমরা তীব্রতার ফর্মুলা কি শিখেছি ইন্টারফারেন্সে। তাহলে ইন্টেন্সিটি বা তীব্রতা যদি আমরা আই ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হবে এখানে 4i cos স্কোয়ার 5/2, 4i cos স্কোয়ার 5/2। এখানে ফাইটা কি? এখানে ফাইটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। এবার এই ফেজ ডিফারেন্স বের করার প্রসেস কি? দেখো আমরা শিখেছি ফেজ ডিফারেন্স মানে দশার পার্থক্য, ফাই এটা মানে
টু পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, টু পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে এখানে প্রশ্ন দেখো বলাই আছে পাথ ডিফারেন্স কত, পাথ ডিফারেন্স ল্যামডা বাই 6, তাহলে আমার ফেজ ডিফারেন্স দাঁড়ালো পাই বাই 3, ল্যামডাটা ক্যান্সেল হয়ে যাবে, 2 আর 6 রিডিউস করলে পাই বাই 3। তাহলে এবার আমাকে ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে এখানে আই ড্যাশ ইকুয়াল টু যে ফর্মুলা আমরা জানি 4i cos স্কোয়ার 5/2, তাহলে এখানে 4i cos স্কোয়ার 5 এর ভ্যালুটা পাই বাই 3 বসালে এটা পাই বাই 6 হবে। তাহলে এবার পাই বাই 6 মানে কত, অ্যাকচুয়ালি পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তো তোমরা সকলে জানো cos 30 ডিগ্রির ভ্যালু হয় √3/2, তাহলে এখানে cos স্কোয়ার আছে, তাহলে হবে 3/4, তাহলে অ্যান্সার আসবে 3i। তাহলে দুটো কোহেরেন্ট সোর্স, দুটো সুসংগত উৎস যাদের থেকে নির্গত আলোক তরঙ্গের তীব্রতা আই, তাদের মধ্যে পাথ ডিফারেন্স যখন ল্যামডা বাই 6, তখন যে ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা দেখছি, সেই ইন্টারফারেন্স প্যাটার্নের যে ইন্টেন্সিটি তার ভ্যালু হলো 3i, তার ভ্যালু হবে 3i। একদম সিম্পল অঙ্ক। ইন্টারফারেন্সটা যারা পড়েছো, যারা ইন্টারফারেন্সের ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা গাণিতিক বিশ্লেষণগুলো একটু রিভিশন করে পরীক্ষা দিতে গেছো, তারা সকলের এই ফর্মুলাটা তোমরা জানো, তারা সবাই নিশ্চয়ই অঙ্কটা পেরেছো। দেখো এরপরে বলছে কোশ্চেন নাম্বার 4-এ যে 4 ডিগ্রি উষ্ণতায় একটি গ্যাসীয় অণুর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, 819 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তাহলে 819 ডিগ্রি সেলসিয়াসে ডি ব্রগলি ওয়েভলেন্থ কত। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ডি ব্রগলি ওয়েভলেন্থের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক রয়েছে। তো দেখো আমরা সকলেই পড়েছিলাম ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইজিক্যাল টু, একটা ফর্মুলা হয় h/√3m/KT, h/√3m/KT। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থটা টেম্পারেচারের স্কোয়ার রুটের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমরা বলতে পারি λ1/λ2 ইজিক্যাল টু √T2/T1। এবার λ1 দেখো প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য কোশ্চেনে কি বলা আছে ল্যামডা, আর λ2 আননোন। এবার T2টা কত, দেখো T2 বলেছে 819 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 819 ডিগ্রি সেলসিয়াস মানে এটাকে কেলভিন স্কেলে নেবে, তাহলে 819-এর সাথে 273 যোগ করতে হবে, তাহলে 819 প্লাস 273। আর T1টা কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত 273। তাহলে এবার এটাকে দেখো ক্যালকুলেট করলে এটা আসবে 2, এটাকে পুরো ক্যালকুলেট করলে 2 চলে আসবে। তাহলে λ2 অর্থাৎ ফাইনাল ওয়েভলেন্থটা কত দাঁড়াবে λ/2, তাহলে λ2 হবে λ/2। তাহলে এই অঙ্কটা করতে গেলে শুধু ডি ব্রগলি হাইপোথিসিসটা কিন্তু জানলে হবে না। ডি ব্রগলি হাইপোথিসিস তোমরা সবাই জানো λ = h/p, কিন্তু এখানে দেখো অঙ্কটা একটু ঘুরিয়ে দিল, ডি ব্রগলি ওয়েভলেন্থের সাথেও রিলেশন জানতে চাইলো কার, টেম্পারেচারের। ফলে একটু ইনডেপথ পড়তে হবে। শুধু ডি ব্রগলি হাইপোথিসিসটুকু মুখস্থ করে পরীক্ষা হলে চলে গেলে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে না। ফলে যখন কোনো থিওরি পড়বে, কোনো ফর্মুলার ডেরিভেশন শিখবে, সেটা একটু ইনডেপথ গিয়ে পড়বে। শুধু বইয়ের ওইটুকু ফর্মুলা λ = h/p এইটুকু জানলেই কিন্তু ডি ব্রগলি হাইপোথিসিসটা জানা সম্পূর্ণ হয় না। ডি ব্রগলি হাইপোথিসিস জানতে গেলে কিন্তু এই ফর্মুলাগুলো জানতে হবে, যে টেম্পারেচারের সাথে ডি ব্রগলি ওয়েভলেন্থের রিলেশন কি, ইলেকট্রনের যে ক্যাথোডের যে ক্যাথোড রে টিউবের যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার সাথে ডি ব্রগলি ওয়েভলেন্থের রিলেশন কি, এগুলো একটু পড়াশোনা করতে হয়, একটু ইনডেপথ পড়তে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারবে না। অঙ্কটা কিন্তু সোজা, শুধু ফর্মুলাটা জানা থাকলেই অঙ্কটা করা যাবে, কিন্তু একটু ইনডেপথ না পড়লে এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা জানতে পারবে না। ফলে যখনই পড়বে একটু ইনডেপথ, একটু কনসেপচুয়ালি পড়ার চেষ্টা করবে। তো যাই হোক, তাহলে আমরা দেখে নিলাম যে 819 ডিগ্রি সেলসিয়াসে ডি ব্রগলি ওয়েভলেন্থ দাঁড়াবে কত λ/2। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ফ্রাউনহোফার অপবর্তন পরীক্ষা, তোমরা ডিফ্র্যাকশন পড়েছো, ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন, যে ফ্রাউনহোফার ডিফ্র্যাকশনে কি বলে দেখো, ফ্রাউনহোফার অপবর্তন পরীক্ষায়
লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য 660 ন্যানোমিটার। এক্ষেত্রে প্রথম অবমবিন্দু, অবমবিন্দু মানে ফার্স্ট মিনিমা, অবমবিন্দু মানে ফার্স্ট মিনিমা মানে ফার্স্ট ডার্ক পয়েন্ট, প্রথম অবমবিন্দু অন্য আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার ক্ষেত্রে প্রথম চরমবিন্দুর ওপর গঠিত হয়। অর্থাৎ 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটের ফার্স্ট ডার্ক পয়েন্ট কোইনসাইড করছে আরেকটা কোনো আলো যার ওয়েভলেন্থ ল্যামডা তার চরমবিন্দু মানে সেকেন্ডারি ম্যাক্সিমার সাথে। তোমাকে ওই দ্বিতীয় যে আলোক রশ্মি তার ওয়েভলেন্থ ল্যামডাটা বের করতে বলেছে। তাহলে প্রথমে যে ওয়েভলেন্থটা দিয়েছে 660 ন্যানোমিটার, তার জন্য কি তৈরি হচ্ছে? প্রথম অবম বিন্দু মানে ফার্স্ট মিনিমা। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে আমাদের ফার্স্ট মিনিমার ডিস্টেন্সটা লিখতে হবে। তাহলে ডিস্টেন্স অফ ফার্স্ট মিনিমা বা ফার্স্ট ডার্ক পয়েন্ট কত, তার ফর্মুলা দেখো, ডিস্টেন্স অফ ফার্স্ট মিনিমা বা ফার্স্ট ডার্ক পয়েন্ট, প্রথম অবম বিন্দু তার দূরত্ব, আমি ধরো x1 ধরলাম, তাহলে তার ফর্মুলা কি হয়? ডি ল্যামডা বাই এ। এই ল্যামডার ভ্যালুটা কিন্তু কোশ্চেনে বলা আছে 660 ন্যানোমিটার। এবার আরেকটা কোনো আলো আমরা ব্যবহার করেছি যার ওয়েভলেন্থ ল্যামডা, তার জন্য কি হয়েছে? প্রথম ম্যাক্সিমা, ফার্স্ট চরম বিন্দু, প্রথম চরম বিন্দু। তাহলে প্রথম চরম বিন্দুর দূরত্ব আমরা বের করি। তাহলে ডিস্টেন্স অফ ফার্স্ট ব্রাইট পয়েন্ট মানে প্রথম চরম বিন্দু, তার ডিস্টেন্স ধরো আমি y1 দিয়ে লিখলাম, সেটার ফর্মুলা হবে কত? 3 ল্যামডা, আমি ল্যামডা ড্যাশই ধরলাম, ল্যামডা ড্যাশ ডি বাই 2a, 3 ল্যামডা ড্যাশ ডি বাই 2a। আমি ধরে নিলাম যে দ্বিতীয় যে আলোটা আমরা ব্যবহার করেছি তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা ড্যাশ, আর প্রথম যে আলোটা ব্যবহার করেছিলাম তার ওয়েভলেন্থ ছিল 660 ন্যানোমিটার। এবার এই যে দুটো ডিস্টেন্স আমরা বের করলাম 660 ন্যানোমিটার, অর্থাৎ যাকে আমি ল্যামডা দিয়ে লিখলাম, সেই 660 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটের জন্য ফার্স্ট ডার্ক পয়েন্টের ডিস্টেন্স ডি ল্যামডা বাই এ। আর পরে যে আরেকটি আলো ব্যবহার করলাম যার ওয়েভলেন্থ আমি ল্যামডা ড্যাশ দিয়ে লিখলাম, তার জন্য ফার্স্ট ব্রাইট পয়েন্ট তার ডিস্টেন্স 3 ল্যামডা ড্যাশ ক্যাপিটাল ডি বাই 2a। এবার প্রশ্নে বলা আছে এই যে দুটো পয়েন্ট ফার্স্ট মিনিমা আর ফার্স্ট ব্রাইট পয়েন্ট এরা কোইনসাইড করেছে, উপরিপাতিত হয়েছে, তার মানে এই দুটো ডিস্টেন্স অবশ্যই সমান হবে। তাহলে আমরা বলতে পারি কি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুটো ডিস্টেন্স সেম, অর্থাৎ ডি ল্যামডা বাই এ ইজ ইকাল টু 3 ল্যামডা ড্যাশ ডি বাই 2a। তাহলে এখান থেকে দেখো আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছি ল্যামডা ড্যাশ ইজ ইকাল টু 2 ল্যামডা বাই 3, ল্যামডা ড্যাশ ইজ ইকাল টু 2 ল্যামডা বাই 3। এবার ল্যামডার ভ্যালু কত? 660 বাই 3। তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করলে দেখো চলে আসবে 440 ন্যানোমিটার, 440 ন্যানোমিটার। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু কি একদম সোজা অঙ্ক, জাস্ট আমাদের যে ডিফ্র্যাকশনের চ্যাপ্টারটা আছে সেই ডিফ্র্যাকশনের চ্যাপ্টারের যে সেন্ট্রাল ম্যাক্সিমা, ফার্স্ট মিনিমা, সেকেন্ডারি ম্যাক্সিমা, এগুলোর যে ডিস্টেন্সের ফর্মুলা, সেই ফর্মুলাগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা পরীক্ষার সময় খুব ইজিলি তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো কি বলছে যে একটা হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে শক্তির পরিমাণ 13.6। ভৌম স্তর মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল, ভৌম স্তর কথার অর্থ গ্রাউন্ড লেভেল। একটা হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে মানে গ্রাউন্ড লেভেলে শক্তির পরিমাণ -13.6 ইলেকট্রন ভোল্ট। ওই স্তর থেকে প্রথম উদ্দীপিত স্তরে ইলেকট্রন নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন? তাহলে প্রথমে মনে রাখবে ভৌম স্তর মানে গ্রাউন্ড লেভেল মানে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, আর প্রথম উদ্দীপিত স্তর মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে 2, মানে এন এর ভ্যালু 2। তাহলে আমরা দেখো একটা ফর্মুলা পড়েছিলাম যে এনার্জি অফ ইলেকট্রন সেটা হয় -13.6 বাই n স্কোয়ার।
তাহলে যখন আমি গ্রাউন্ড লেভেলে আছি তখন এন এর ভ্যালু 1, তাহলে এনার্জি অফ গ্রাউন্ড স্টেট কত? তাহলে এনার্জি অফ গ্রাউন্ড স্টেটের এনার্জি, তাহলে দেখো আমরা লিখব E1 মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, কারণ গ্রাউন্ড স্টেট মানে এখানে মনে রাখবে এন এর ভ্যালু কত হলো 1, গ্রাউন্ড স্টেট মানে। এবার আমি ইলেকট্রনকে কোথায় নিয়ে গেছি? ফার্স্ট এক্সাইটেড স্টেট, প্রথম উদ্দীপিত স্তর। তাহলে এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট, এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট, তার মানে এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, সেখানে এনার্জি আমরা কত পাবো? সেখানে আমরা এনার্জি পাবো মাইনাস 13.6/2 স্কোয়ার, তাহলে এটা হবে মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার গ্রাউন্ড স্টেট থেকে আমি যদি ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কতটা এনার্জি দিতে হবে বার করতে বলেছে। তাহলে রিকোয়ার্ড এনার্জি, তাহলে আমরা ডেল্টা ই কি লিখি? E2 মাইনাস E1, তাহলে মাইনাস 3.4 মাইনাস অফ মাইনাস 13.6 মাইনাস অফ মাইনাস 13.6, তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো চলে আসবে 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে গেলে আমার ইলেকট্রনকে কতটা এনার্জি দিতে হবে? 10.2 ইলেকট্রন ভোল্ট। দেখো নেক্সট, এখানে যেটা বলা হয়েছে দেখো, এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে যেখানে তোমরা অ্যাম্প্লিটিউড মডিউলেশন, তারপরে ফ্রিকোয়েন্সি মডিউলেশন এগুলো পড়েছো। এটা সেই চ্যাপ্টারের প্রশ্ন, কমিউনিকেশন সিস্টেম। কি বলেছে? একটা মডিউলেটেড তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, v = 10 + 4 sin 2πt × 10⁻³ তারপরে আবার sin 2πt × 10⁶। প্রথম প্রশ্ন হচ্ছে কি ধরনের মডিউলেশন এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেটা বলতে হবে। এবার মডিউলেশন গুণাঙ্কের সংজ্ঞা লিখতে হবে, সংজ্ঞাটা তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে, আর সেখান থেকে এর মান বার করতে হবে মডিউলেশন গুণাঙ্কের। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দিয়েছে মডিউলেটেড ওয়েভের ইকুয়েশন, সেটা আগে আমরা লিখি। তাহলে গিভেন ইকুয়েশনটা কি আছে? ইকুয়েশন অফ মডিউলেটেড ওয়েভ, ইকুয়েশন অফ মডিউলেটেড ওয়েভ কি দিয়েছে দেখো, v = 10 + 4 sin 2πt × 10⁻³ sin 2πt × 10⁶। এইটা হচ্ছে আমার মডিউলেটেড ওয়েভের ইকুয়েশন। প্রথম প্রশ্ন করেছে এখানে কি ধরনের মডিউলেশন ইউজ করেছে, তাহলে সেই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়েছো সেখানে দেখবে অ্যাম্প্লিটিউড মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডিউলেশন এগুলো পড়েছো। তাহলে অ্যাম্প্লিটিউড মডিউলেটেড ওয়েভের ইকুয়েশন কি হয় তার ফর্মুলাটা মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি মডিউলেশনের ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলেই তুমি ওই ফর্মুলার সাথে ম্যাচ করলেই বুঝতে পারবে এটা অ্যাম্প্লিটিউড মডিউলেশন না এটা ফ্রিকোয়েন্সি মডিউলেশন। তো দেখো আমরা অ্যাম্প্লিটিউড মডিউলেশনের ফর্মুলা কি পড়েছিলাম, যে ইকুয়েশন অফ এম ওয়েভ যদি আমরা একটু লিখি, ইকুয়েশন অফ অ্যাম্প্লিটিউড মডিউলেটেড ওয়েভ, দেখো তার ইকুয়েশনটা হয় v = AC প্লাস AM sin ωmt ব্র্যাকেট sin ωct। তাহলে এখানে AC যেটা লিখলাম, A∪C, এটাকে বলে অ্যাম্প্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ, AM কে বলে অ্যাম্প্লিটিউড অফ মেসেজ সিগন্যাল, ωm ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ মেসেজ সিগন্যাল,
ওমেগা সি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ কেরিয়ার ওয়েভ। তাই দেখো এই যে অ্যাম্পলিটিউড মডিউলেটেড ওয়েভের যে ইকুয়েশনটা আমি লিখলাম আর আমাদের যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, এই দুটো ইকুয়েশন দেখো স্ট্রাকচার একদম সেম, এই দুটো ইকুয়েশনের স্ট্রাকচার কিন্তু একদম সেম। তাহলে আমরা এই স্ট্রাকচারের সিমিলারিটি থেকে এটা পরিষ্কার বলতে পারি আমাদের যে এখানে মডিউলেশনটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডিউলেশন। এখানে যে মডিউলেশনটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডিউলেশন। তাহলে এবার এই অ্যাম্পলিটিউড মডিউলেশন যদি আমরা এখানে করে থাকি তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে কী ধরনের মডিউলেশন এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে অ্যাম্পলিটিউড মডিউলেটেড ওয়েভের যে স্ট্রাকচার, যে ওয়েভের ইকুয়েশন আর যেটা গিভেন ইকুয়েশন, দুটো একদম আইডেন্টিক্যাল। তাহলে পরিষ্কার আমরা বলে দেবো এখানে আমরা কি ইউজ করেছি, অ্যাম্পলিটিউড মডিউলেশন ইউজ করেছি। এবার এই দুটো ইকুয়েশনের যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি আমাদের এসির ভ্যালু কত 10, আমাদের এ এম এর ভ্যালু হচ্ছে কত দেখো 4, আমাদের ওমেগা এম মানে ম্যাসেজ সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 2 পাই টি ইন্টু 10⁻³ আর কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই টি ইন্টু 10⁶। সরি 2 পাই টি, টিটা এখানে হবে না, আমার লিখতে গিয়ে একটু গন্ডগোল হলো। হ্যাঁ, তাহলে ওমেগা এম এর ভ্যালু হবে 2 পাই ইন্টু 10⁻³ আর ওমেগা সির ভ্যালু হবে 2 পাই ইন্টু 10⁶, আর এসি 10 আর এ এম হচ্ছে 4। এবার আমাকে বার করতে বলেছে কি মডিউলেশন ইন্ডেক্স। তাহলে মডিউলেশন ইন্ডেক্স এটার ফর্মুলা কি? মডিউলেশন ইন্ডেক্সের ফর্মুলা আমরা এম দিয়ে লিখি, সেটা হচ্ছে এ এম বাই এসি, অর্থাৎ তাহলে 4/10 দ্যাট ইজ 0.4। মডিউলেশন ইন্ডেক্স হচ্ছে 0.4, 4/10 0.4। তাহলে যারা একটু অ্যাম্পলিটিউড মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডিউলেশনগুলো পড়েছিলে, যারা এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করেছিলে, একদম ইজিলি কিন্তু অঙ্কটা তারা অবশ্যই পরীক্ষায় পারবে বা পেরেছো, আমি বিশ্বাস করি। ঠিক আছে, নিশ্চয়ই পেরেছো, কারণ এগুলো পড়ে যাওয়াটা ভীষণ জরুরি ছিল। নেক্সট দেখো, এটাও খুব ভালো অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক। এটা হচ্ছে টিভি টাওয়ারের অঙ্ক। এখানে কি বলা হয়েছে দেখো, বলছে একটা টিভি টাওয়ার আছে, একটা টিভি টাওয়ারের উচ্চতা 80 মিটার। ওই টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত যাবে? তাহলে একটা টাওয়ার থেকে যে ওয়েভকে ব্রডকাস্ট করা হবে সেই ওয়েভ ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স অবধি যেতে পারে। এই ডিস্টেন্সটাকে অ্যাকচুয়ালি আমরা বলি বেতার দিগন্ত বা রেডিও হরাইজন। তাহলে আমাকে বার করতে হবে রেডিও হরাইজন বা বেতার দিগন্ত। তো রেডিও হরাইজন বা বেতার দিগন্তের ফর্মুলা তোমরা পড়েছো। তাহলে রেডিও হরাইজন বা বেতার দিগন্ত D is equal to √2HR। H হচ্ছে ওই টাওয়ারের উচ্চতা আর R হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে 2H, H এর ভ্যালু দেখো দাওয়াই আছে 80 মিটার, আর R হচ্ছে রেডিয়াস অফ আর্থ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6400 ইন্টু 10⁻³। তাহলে এটা দেখো আসবে 32,000 মিটার, তার মানে হয়ে গেল 32 কিলোমিটার। তাহলে 80 মিটার উচ্চতার টাওয়ার থেকে যে ওয়েভকে আমরা ব্রডকাস্ট করছি সেই ওয়েভটা 32 কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছতে পারবে বা সিগন্যালকে সেন্ড করতে পারবে। এই ফর্মুলাটা খুব কমন ফর্মুলা, এটা আমরা সকলেই জানি, এটা নিশ্চয়ই সকলে পেরেছো যারা যারা এইচএসটা দিয়েছো এবছর। এবার দেখো, এবার যে অঙ্কের কথা বলছে সেটা হচ্ছে আমাদের চোখের ত্রুটির অঙ্ক। আমরা চোখের দেখবে দু রকমের ত্রুটি পড়েছে, একটা মায়োপিয়া, একটা হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ একটা দীর্ঘ দৃষ্টি আর একটা নিকট দৃষ্টি। তো এটা দীর্ঘ দৃষ্টির অঙ্ক। বলছে একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেমির চেয়ে কম দূরত্বে স্পষ্ট দেখতে পান না। দীর্ঘ দৃষ্টি মানে কি, যে ব্যক্তি দূরের জিনিসটা দেখতে পায় কিন্তু নিকট দৃষ্টি মানে কাছের
জিনিসগুলি দেখতে যার অসুবিধে হয় সেই ত্রুটিকে আমরা বলি দীর্ঘদৃষ্টি। তাহলে একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেমির চেয়ে কম দূরত্বে স্পষ্ট দেখতে পায় না। তার মানে 40 সেমি থেকে পরবর্তী যে বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ আপ টু ইনফিনিটি পর্যন্ত সে কিন্তু স্পষ্ট দেখে, অর্থাৎ তার দূরের দৃষ্টিটা ঠিক আছে কিন্তু কাছের দৃষ্টি সেটা দেখতে পায় না। অর্থাৎ আমাদের যে নিয়ার পয়েন্ট চোখের, সে নিয়ার পয়েন্ট হওয়া উচিত 25 সেন্টিমিটারে, তার নিয়ার পয়েন্টটা হয়ে গেছে 40 সেমি। তাই 40 সেমি থেকে সে দেখতে পায়, 40 সেমির থেকে কম দূরত্বে কোনো বস্তু থাকলে সে দেখতে পায় না। তার মধ্যে দূরের দৃষ্টি ঠিক আছে কিন্তু নিকট দৃষ্টি তার ব্যাহত হয়েছে। তাহলে একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 40 সেমির চেয়ে কম দূরত্বে স্পষ্ট দেখতে পান না। তিনি যদি তার চেয়ে 25 সেমি দূরে থাকা বস্তুকে স্পষ্ট দেখতে চান তাহলে তার চশমার ক্ষমতা, মানে তার চোখে যে চশমা তিনি পরবেন তার পাওয়ারটা বের করতে হবে। তাহলে আমাদের এই চোখের রিলেটেড অঙ্কগুলি করার জন্য আমরা লেন্সের ফর্মুলা ইউজ করি। লেন্সের ফর্মুলা কি হয়? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এবার এখানে কি দিয়ে দিয়েছে আমাকে দেখো, আমি চাইছি 25 সেমি দূরে থাকা বস্তুকে স্পষ্ট দেখব, অর্থাৎ তার মানে এখানে ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স হবে -25। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাই কোথা থেকে? দেখো প্রশ্নে বলা আছে ব্যক্তি স্পষ্ট দেখতে পায় 40 সেমি থেকে বা তার পরবর্তী অংশটা। 40 সেমির আগে যদি কোনো বস্তু থাকে তাকে সে স্পষ্ট দেখতে পায় না। তাহলে আমি যখন একটা অবজেক্টকে 25 সেমি দূরে রেখে দেখতে চাইবো চশমা পরে, তাহলে সেই অবজেক্টের ইমেজটা তৈরি হতে হবে কোথায়? অ্যাট এ ডিস্টেন্স 40 সেন্টিমিটার। তাহলে আমি বস্তুকে রাখবো 25 সেমি দূরে, তাহলে ইউ -25। আর যেহেতু আমি 40 সেমি দূর থেকে স্পষ্ট দেখতে পাই, তাহলে আমার ইমেজ ডিস্টেন্স হবে ওই অবজেক্টের কোথায়? 40 সেন্টিমিটার দূরে। তাহলে এই মানগুলো এখানে বসালে আমি কি পাবো? ভি এর ভ্যালু -40, এটা মাইনাসে মাইনাসে +25, এই 1/f। তাহলে এখান থেকে দেখো সলভ করলে এফ এর ভ্যালু আসবে +66.67 সেন্টিমিটার। আমাকে বার করতে হবে কি? পাওয়ার। তাহলে পাওয়ার মানে কত? পাওয়ার হচ্ছে 100/f। তাহলে 100/f মানে 66.67। তাহলে এটাকে ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেটলি আসবে ওই 1.5 মতো, 1.5 ডায়াপ্টার এবং প্লাসে। তাহলে প্লাসে মানে তোমাকে কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে? আমাকে ইউজ করতে হবে কনভেক্স লেন্স। আমরা জানি কনভেক্স লেন্সের পাওয়ার পজিটিভ হয়। তাহলে যে লোকটা চশমাটা পরবেন তার চশমার লেন্স হবে কনভেক্স নেচারের আর তার পাওয়ার হবে 1.5 ডায়াপ্টার। দেখো এটা হচ্ছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্রের পরীক্ষা। আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়েছি, সেই ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কোশ্চেন। এটা কি বলেছে? ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষাতে 6000 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। তার মানে কি দেওয়া হলো? ল্যামডা কত? 6000 অ্যাংস্ট্রং। এবারে আলোক উৎস থেকে 80 সেমি দূরে অবস্থিত পর্দায় ব্যতিচার উৎপন্ন হলো। 80 সেমি দূরে অবস্থিত পর্দা, তাহলে পর্দার দূরত্ব যেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখি সেটা কত? 80 সেন্টিমিটার। দুটি সুসংগত আলোক উৎসের মধ্যে দূরত্ব, দুটো কোহেরেন্ট সোর্স যার দ্বারা ব্যতিচার ঘটছে তাদের মধ্যে ব্যবধানকে 2d ধরলাম। দুটি কোহেরেন্ট সোর্সের মধ্যে সেপারেশনটাকে ধরলাম 2d, সেটা হচ্ছে 0.02 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে দ্বিতীয় অন্ধকার পটি থেকে নবম উজ্জ্বল পটির দূরত্ব কত? দ্বিতীয় অন্ধকার পটি থেকে নবম উজ্জ্বল পটির দূরত্ব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমাদের দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব বের করতে হবে, তারপরে নবম উজ্জ্বল পটির দূরত্ব বের করতে হবে, তারপর দুটোকে মাইনাস করতে হবে।
তাহলে আমরা দেখো ইন্টারফারেন্স যখন পড়েছি সেখানে আমরা কিন্তু এই ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ এদের দূরত্বের ফর্মুলা পড়েছিলাম। তাহলে দ্বিতীয় অন্ধকার পটি, তাহলে অন্ধকার পটি অর্থাৎ ডার্ক ফ্রিঞ্জের দূরত্বের ফর্মুলা কি? তাহলে ডার্ক ফ্রিঞ্জ, তাহলে ডিস্টেন্স অফ সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, ডিস্টেন্স অফ সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ x2 লিখলাম, ডিস্টেন্স অফ সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ সেটা হবে 3 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 4 স্মল ডি। এটা হচ্ছে ডিস্টেন্স অফ সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ। আরেকটা কি? ডিস্টেন্স অফ নাইন্থ ব্রাইট ফ্রিঞ্জ, তাহলে ডিস্টেন্স অফ নাইন্থ ব্রাইট ফ্রিঞ্জ সেটা x9 লিখছি, তার ফর্মুলা হচ্ছে 9 ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2 স্মল ডি। এবার আমাকে কি বলেছে? সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ থেকে নাইন্থ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স বার করতে। তারপরে x9 থেকে x2 এটা মাইনাস করতে হবে। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স তাহলে কত হবে? তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স সেটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হবে তাহলে x9 মাইনাস x2। এবার x9 মাইনাস x2 আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে দেখো, তাহলে ডেল্টা এক্স, x9 হচ্ছে 9d ল্যামডা বাই 2d, 9d ল্যামডা বাই 2 স্মল ডি, আর x2 কত? 3 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 4d। তো আমরা এখান থেকে একটা কাজ করি, দেখো d ল্যামডা বাই 2 স্মল ডিটা কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকে? 9 মাইনাস 3 বাই 2। এবার সব ভ্যালুগুলো পুট করে দাও। ক্যাপিটাল ডির ভ্যালু কত? 80 সেন্টিমিটার, ল্যামডার ভ্যালু 6000 অ্যাংস্ট্রং, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিলাম, তাই 10⁻⁻8 মাল্টিপ্লাই করে দিলাম। আর 2d দেখো বলেছিলাম 2d সেপারেশন বিটুইন 2 স্লিট 0.02, আর এই ব্র্যাকেটের টার্মটাকে ক্যালকুলেশন করলে আসবে 15/2। এবার এই পুরো ব্যাপারটাকে তুমি যদি ক্যালকুলেট করো দেন ইউ গেট 1.8 সেন্টিমিটার। তাহলে সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ থেকে নাইন্থ ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হবে 1.8 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলছে দেখো 2.0 ইলেকট্রন ভোল্টের নিষিদ্ধ শক্তিপটি বিশিষ্ট অর্ধপরিবাহী দ্বারা একটি আলোক ডায়োড গঠিত হলো, মানে একটা ফটো ডায়োড, সেটা তৈরি হয়েছে একটা অর্ধপরিবাহী মানে একটা সেমিকন্ডাক্টর দিয়ে, যার ফরবিডেন গ্যাপ এনার্জি মানে নিষিদ্ধ পটির যে এনার্জি সেটা হচ্ছে 2.0 ইলেকট্রন ভোল্ট। বলেছে ওই ডায়োডে যে বিকিরণ শোষণ করে তার সর্বনিম্ন কম্পাঙ্কের মান। তো আমরা দেখো আইনস্টাইনের ইকুয়েশন পড়েছি, E=h নিউ, ম্যাক্স প্ল্যাঙ্কের যে ইকুয়েশন আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়ে পড়েছি, E=h নিউ। আমাকে দেখো এনার্জি বলেছে 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে এনার্জির জায়গায় 2 ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করো, 1.6 10⁻⁻19। এইচ এর ভ্যালু তোমাদের কোশ্চেন পেপারে দেখো দাওয়াই ছিল 6.63 10⁻34 ইন্টু নিউ। নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে কম্পাঙ্ক বার করতে বলেছে, তোমাকে কম্পাঙ্কই বার করতে বলেছে, মানে নিউটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে কম্পাঙ্ক বার করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি নিউ তাহলে কত হলো? 2 × 1.6 10⁻⁻19 বাই 6.63 10⁻34, তাহলে এটা হবে 4.82 10⁻14 হার্টস।
একদম সোজা অঙ্ক। আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের E=h নিউ কোয়ান্টাম মেকানিক্স এই ফর্মুলা পড়েছি, জাস্ট ভ্যালু বসিয়ে দিলেই হয়। শুধু এই ইলেকট্রন ভোল্টটাকে তোমাকে একটু খেয়াল করে কিন্তু জুলে কনভার্ট করতে হবে, 2 ইলেকট্রন ভোল্ট বসিয়ে কিন্তু অঙ্ক করলে হবে না। এবার এখানে আমাদের বাইনারির দুটো অঙ্ক দিয়েছিল, একটা অ্যাডিশন একটা সাবট্রাকশন। এই অঙ্কটা করার সময় যদি কেউ মনে করো যে বাইনারি নাম্বারগুলোকে ডেসিমেলে কনভার্ট করবে, তারপরে যোগ করবে, করে যে যোগফলটা আসবে ডেসিমেলে সেটাকে আবার বাইনারিতে নিয়ে অ্যান্সার লিখবে, করতে পারো, তাতে নম্বর কাটা হবে না অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কাউন্সিল, যেভাবে বলা হয়েছে। কিন্তু ডাইরেক্টও তোমরা যোগ করতে পারো, যাদের কম্পিউটার সায়েন্স আছে বা কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, বা যারা বাইনারি নাম্বার সিস্টেমটা একটু ভালো করে মন দিয়ে পড়েছো, তারা কিন্তু এটা ডাইরেক্ট যোগ করতে পারো। এতে করে যোগের সূত্র আছে, তোমরা জানো যে 0 0 অ্যাড করলে 0 হয়, 0 1 অ্যাড করলে 1 হয়, 1 0 অ্যাড করলে 1 হয়, 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1। এই যে রুলসটা, এই রুলস দিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট যোগ বিয়োগ করতে পারো। করলে তোমার এই প্রথমটা কি আছে, 1 4টে 0 1, আর তার নিচে আছে 4টে 1। এটাকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে 1 1 অ্যাড করলে কত হয়, 0, এই ক্যারি 1। আবার 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1, 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1, আবার 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1, 1 0 অ্যাড করলে 1, আর এই 1টা বসে গেল। তাহলে 1 1 4টে 0 হবে তোমার অ্যান্সার। আর সাবট্রাকশনের ক্ষেত্রে কি আছে, 1 1 0 1 0 1, আর নিচে দেখো, আচ্ছা এখানে একটা না একটু এখানে টাইপিং মিস্টেক হয়েছে, 1 1 0 1, এটার অ্যাকচুয়াল ফিগারটা এরকম ছিল না, এখানে একটা ডেসিমেল ছিল, এটা হচ্ছে 1 1, এটা একটু মিস্টেক আছে, আমি সঠিক অঙ্কটা তোমাকে লিখে দিচ্ছি, 1 1 00.101, আর একটা ছিল হচ্ছে 1001 1001.11। এইটাকে যদি তুমি সাবট্রাক্ট করো, এখানে অঙ্কটা টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু দেখে নেবে, তোমাদের কোশ্চেন পেপার তোমাদের কাছেই আছে, কোশ্চেন পেপারে এই দুটো ফিগার ছিল, ডেসিমেল বাইনারি ছিল, 1100.101 আর 1001.11। এটাকে সাবট্রাক্ট করলে দেখো তোমার আসবে 10.111 তো এটাও কিন্তু খুব সহজ অঙ্ক, এটা ডাইরেক্ট তুমি এভাবেও বাইনারির নিয়মে করে দিতে পারো যারা যোগ বিয়োগটা জানো। আর যদি একান্তই না পারো, তাহলে কেউ যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করে মাইনাস বা প্লাস করে তারপর যে নাম্বারটা আসবে ডেসিমেলে সেটাকে আবার বাইনারিতে কনভার্ট করে দেবে, সেটাও কিন্তু করতে পারো, তাতেও নম্বর দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। তাহলে মোটামুটি এই কটা অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় এসেছিল। এবার এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আশা করি শিখে গেলে, এবং তোমরা যারা সায়েন্স পড়বে 11 12-এ বা যারা জয়েন্ট দেবে, নিট দেবে, তারা খেয়াল রাখবে একটা জিনিস, আমাদের ফিজিক্সে কিন্তু আলটিমেট হচ্ছে অ্যাপ্লিকেশন। তুমি যে ফিজিক্সে ফর্মুলাগুলো শিখছো, যে ডেরিভেশন শিখছো, যে থিওরেম শিখছো, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার জায়গা হচ্ছে নিউমেরিক্যাল। ফলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা বোর্ড এক্সামে আলটিমেটলি কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসে। এই যে 11 12-এ এখন সেমিস্টার বেসিস পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, এটা কি হয়, এগুলো হচ্ছে এমসিকিউ প্যাটার্নে হয়। তো ফিজিক্সে ফার্স্ট আর থার্ড সেমিস্টারে এমসিকিউ মানে কিন্তু সেখানে প্রায় সবই নিউমেরিক্যাল দেওয়া হয়। ফলে ফিজিক্সের নিউমেরিক্যালটা খুব ভালো করে করতে হবে, সেই জন্য তোমাকে থিওরিটা ভালো করে পড়ে তার ফর্মুলাগুলোকে বুঝতে হবে, কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করা যায় এই কনসেপশনটা তৈরি করে তোমাকে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং করতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো করতে পারবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে প্র্যাকটিসটা করবে। তো আশা করি বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে এইভাবে এবার পড়াশোনাটা করো, যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা ভালো করে নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করো, কারণ নিউমেরিক্যাল না করলে ফিজিক্সে কিন্তু ভালো নম্বর স্কোর করা যাবে না। ঠিক আছে, সকলে ভালো থেকো, ভালো করে অঙ্কগুলো করো, নিউমেরিক্যালকে প্র্যাকটিস করো, ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।